মোদি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মোদি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে ক্লাস 9-এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের উপর ক্লাস নিব। দেখো, প্রথম অধ্যায়ের উপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে এই অধ্যায়ের উপর যে অংশটুকু শেষ করেছি, আজকে আমরা তার পরবর্তী অংশটুকু শেষ করব। দেখো, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, অর্থাৎ পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এই অধ্যায়ে সকল আলোচনার বিষয়বস্তু মূলত 1947 থেকে 1970 সালে সংঘটিত বিভিন্ন ঘটনারই আলোকপাত হচ্ছে এই অধ্যায়ের মধ্যে। তো দেখো, আমরা প্রথম ক্লাসে এই অধ্যায়ের উপর শেষ করেছিলাম হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি বা বাংলা ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপটগুলো রয়েছে সেই অংশটুকু। অর্থাৎ আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষাটা একটা সময় আমাদের রাষ্ট্রীয় ভাষা বা আমাদের এত সাবলীল মুখের ভাষা ছিল না। এই ভাষাকে সাবলীল করার জন্য, ভাষাকে আমাদের নিজস্ব অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি সংগ্রাম, একটি আন্দোলন বা একটি যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে চলে এসেছিল, সেই পরিস্থিতি আমরা প্রথম ক্লাসে বর্ণনা করেছি, অর্থাৎ আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। আর আজকে আমরা পড়ব, দেখো, জাতীয়তাবাদের উত্থান। অর্থাৎ আজকে আমরা দেখব জাতীয়তাবাদের উত্থান। আমি প্রথম ক্লাসে দেখো বলেছিলাম যে এইটাকে যদি আমি পাকিস্তান চিন্তা করি, এইটা ছিল হচ্ছে ইন্ডিয়া আর এইটা ছিল হচ্ছে বাংলাদেশ। এটা আমি লিখলাম পাকিস্তান, ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। তো আলটিমেটলি দেখো, এই পাকিস্তান 1947 সালে ইন্ডিয়া পাকিস্তান দুটা পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু এই বাংলাদেশ আলটিমেটলি পাকিস্তানেরই সাথে থেকে যায়, অর্থাৎ বা বাংলাদেশকে পাকিস্তানের সাথে থেকে যেতে হয়। আলটিমেটলি দেখো, এইখানে কিন্তু টোটাল এইখানে রাষ্ট্র ছিল 3টা, কিন্তু 47-এ দেশ বিভাগের পরে রাষ্ট্র হলো 2টা। শুধুমাত্র ধর্মের কারণে এই বাংলাদেশি জনগণ পাকিস্তানের সাথে থাকতে বাধ্য হলো, যার ফলশ্রুতিতে দেখো পাকিস্তানিরা নানাভাবে কারণে অকারণে বাংলাদেশের উপর যে তাদের যে অত্যাচার, তাদের যে নিপীড়ন, তাদের যে জুলুম বা তাদের যে অনাচার, বৈষম্য, এটা ক্রমাগতভাবে চালিয়ে যেতে থাকলো। তো একটা সময় দেখো, এই বাঙালিদের মধ্যে বা এই বাঙালি সম্প্রদায়ের মধ্যে বা এই পূর্ব বাংলা, অর্থাৎ এটাকে আমি বলতেছি পশ্চিম পাকিস্তান, আর এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। অর্থাৎ এটা যেহেতু পশ্চিমে অবস্থিত ছিল, যার কারণে এটাকে বলা হচ্ছে পশ্চিম পাকিস্তান, এবং এটাকে বলা হচ্ছিল পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ। দেখো, তো বলা হচ্ছে এই যে পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে বা পশ্চিম পাকিস্তানের কাছ থেকে যে বিভিন্নভাবে অত্যাচার বলি বা বিভিন্নভাবে নিপীড়নের বিষয় বলি, তাদের শিকার হওয়ার ফলশ্রুতিতে তাদের মধ্যে এক সময় আন্দোলনমুখী মনোভাব জন্ম নেয় এবং তাদের মধ্যে এক সময় তাদের নিজস্ব চেতনার বোধ জন্ম নেয়, যার ফলশ্রুতিতে দেখো তাদের মধ্যে, এই বাঙালি সম্প্রদায়ের মধ্যে জন্ম নেয় হচ্ছে জাতীয়তাবাদের চিন্তা বা জাতীয়তাবাদের বিকাশ তৈরি হয়। তো এই জাতীয়তাবাদের বিকাশটা কিভাবে হয়েছিল দেখো, আমরা এর আগের অংশটুকু পড়লাম যে 1952 সালে যে ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে বাঙালি একটি সংঘবদ্ধ জনসমষ্টি হিসেবে নিজেদেরকে চিনতে পারে, অর্থাৎ তাদের মধ্যে এই বোধটুকুন চিন্তা সৃষ্টি হয় বা এই বোধটুকুন তৈরি হয় যে আমরা যদি সংঘবদ্ধভাবে এবং সমষ্টিগতভাবে যদি আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়ি বা পশ্চিম পাকিস্তানের কাছে দাবি উত্থাপন করি, তাহলে অবশ্যই এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশকে পশ্চিম পাকিস্তান থেকে শাসনের বা শোষণের মাত্রাটা কমিয়ে আনতে পারবো। অর্থাৎ এই বোধটাই জন্ম নিল হচ্ছে ভাষা আন্দোলন, যে 1952 সালে আমরা ভাষা আন্দোলন করতেছি। অর্থাৎ 1952 সালে এই ভাষা আন্দোলনের দেখো, এই 52 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে মূলত বাঙালি জাতি বুঝতে পারলো যে আমরা যদি সংঘবদ্ধভাবে দাবি উত্থাপন করি, সংঘবদ্ধভাবে কোনো আন্দোলনের পরিস্থিতি তৈরি করি, তাহলে অবশ্যই আমরা পাকিস্তানের থেকে এই দেশকে মুক্ত করতে পারবো অথবা এই দেশের অত্যাচারের মাত্রা কমিয়ে আনতে পারবো। এই চিন্তাটাই হচ্ছে মূলত জাতীয়তাবাদ। এখন দেখো,
জাতীয়তাবাদের ব্যাখ্যা যদি আমি এইভাবে বলি যে জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এটা হচ্ছে মূলত জাতীয়তাবাদ বলতে এমন এক ধরনের মানসিকতাকে বোঝায় যে যার অর্থে বা যেই অর্থে একজন ব্যক্তি তার নিজস্ব জাতি, নিজস্ব সত্তা, নিজস্ব সংস্কৃতিকে অন্তরে ধারণ করে। অর্থাৎ জাতীয়তাবাদ হচ্ছে এমন একটি অবস্থা যেই অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যক্তি ধারণ করে তার মনে যে আমি এই জনসমষ্টির, আমি এই ভাষার, আমি এই বর্ণের, আমি এই ধর্মের মানুষ, অথবা আমি এই ধর্মের একটি অংশ, এই জাতির একটি অংশ, এই বর্ণের একটি অংশ। অর্থাৎ ব্যক্তি তখন তার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব জাতি, নিজস্ব ধর্ম, বর্ণকে অন্য থেকে আলাদা করে, এবং এই আলাদা করার অর্থাৎ অন্য সংস্কৃতি, অন্য ধর্ম, অন্য বর্ণ থেকে আলাদা করে নিজস্ব সত্তা তৈরি করার মানসিক চিন্তাটাই হচ্ছে জাতীয়তাবাদ। দেখো জাতীয়তাবাদ আছে, আমি এখানে একটু লিখলাম। একটা হচ্ছে ন্যাশন, ন্যাশন মানে জাতি। এরপর হচ্ছে ন্যাশনালিটি, জাতীয়তা, জাতীয়তা, ন্যাশনালিজম, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। নিঃসন্দেহ করো, অর্থাৎ ন্যাশন শব্দটার অর্থ এখানে, ন্যাশন হচ্ছে জাতি, অর্থাৎ আমাদের জাতি হিসেবে আমরা বাঙালি। অর্থাৎ দেখো, জাতি হচ্ছে আমরা বাঙালি, আর জাতীয়তা হচ্ছে আমরা বাংলাদেশী। বাংলাদেশী ন্যাশন বলতে বোঝায়, এখানে আমাদের ন্যাশন তৈরি হয়েছে মূলত ভাষার ভিত্তিতে। এই যে ভাষা, এই ভাষার ভিত্তিতে আমাদের জাতি তৈরি হয়েছে, অর্থাৎ ভাষার ভিত্তিতে আমাদের তৈরি হয়েছে জাতি, যার কারণে এই বাংলা ভাষাভাষী সকল জনগোষ্ঠীকেই বলা হয় বাঙালি জাতি। লক্ষ্য করো, যেমন আমরা মুসলিম জাতি, যেখানে ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছে জাতি। আমি যদি বলি যে আমরা হচ্ছে মুসলিম জাতি, তাহলে সেই হিসেবে বোঝাবে সারা পৃথিবীর মুসলিমরাই হচ্ছে এক জাতি, বা আমি হচ্ছে হিন্দু জাতি, সারা পৃথিবীর হিন্দুরা হচ্ছে এক জাতি। তো সেই হিসেবে আমাদের জাতি তৈরি হয়েছে মূলত ভাষার প্রেক্ষিতে, যার কারণে দেখো এই বাংলা ভাষাভাষী সকল জনগোষ্ঠীকেই বলা হচ্ছে বাঙালি জাতি। তো সেই হিসেবে জাতি হিসেবে আমরা বাঙালি। বাঙালি শুধুমাত্র যে বাংলাদেশের মানুষ বাঙালি, বিষয়টা এরকম না। যেমন আমি যদি বলি আমাদের পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা, এই অঞ্চলের মানুষগুলাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। তো সেই হিসেবে এরাও কিন্তু বাঙালি জাতি, আবার আমরাও কিন্তু বাঙালি জাতি। তো সেই হিসেবে মূলত বলা হচ্ছে যে তারাও বাঙালি জাতি, আমরাও বাঙালি জাতি। যেমন আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা, এরা হচ্ছে বাঙালি জাতি, আবার আমরাও বাঙালি জাতি, কারণ বাংলা ভাষাভাষী সকল জনগোষ্ঠী হচ্ছে বাঙালি জাতি। এখন কথা হচ্ছে, তাহলে ওরা পশ্চিম পাকিস্তানের লোক, সরি কি বলে, কলকাতার লোক এবং আমরা উভয় বাংলাতে কথা বলি, তাহলে কি আমরা এক জাতি, বা আমাদের জাতীয়তা কি এক, বা আমরা কি সব একই? বিষয়টা এরকম না। বলা হচ্ছে জাতি হিসেবে আমরা সব এক, কিন্তু জাতীয়তা হচ্ছে আমরা বাংলাদেশী। অর্থাৎ জাতীয়তা এটা ডিপেন্ড করে একটি টেরিটোরিয়াল এরিয়া, অর্থাৎ একটি স্টেট ওয়াইজ একটি এরিয়া থাকে, ওই এরিয়ার মধ্যে জনসমষ্টি হচ্ছে একটা জাতি। অর্থাৎ সেই হিসেবে দেখো বাংলাদেশী, অর্থাৎ বাংলাদেশের মধ্যকার জনসমষ্টি হচ্ছে বাংলাদেশের জাতি। অর্থাৎ সেই হিসেবে আমরা যেহেতু বাংলাদেশের মধ্যেই বসবাস করতেছি, তো সেই হিসেবে আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশী। জিনিসটা লক্ষ্য করো, অর্থাৎ সেই হিসেবে আমাদের ন্যাশনালিটি বা জাতীয়তা হচ্ছে বাংলাদেশী, কারণ আমরা বাংলাদেশে বসবাস করি। তো জাতীয়তা নির্ধারিত হয় হচ্ছে ব্যক্তির অবস্থানের উপর ভিত্তি করে, ব্যক্তি কোন এরিয়া, কোন রাষ্ট্রে অবস্থান করতেছে, সেই রাষ্ট্র, সেই এরিয়াই হচ্ছে তার জাতীয়তা। আর জাতীয়তা বাদ হচ্ছে এই যে বাঙালি এবং বাংলাদেশী, এই উভয় বিষয়ের উপর ব্যক্তির যে গভীর মমত্ববোধ, ব্যক্তির যে ভালোবাসা, ব্যক্তির যে আবেগ, এইটাই হচ্ছে মূলত জাতীয়তাবাদ। অর্থাৎ এই বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশী, এই দুইটা বিষয়ের উপর ব্যক্তির যে আবেগ, ব্যক্তির যে গভীর মমত্ববোধ, ব্যক্তির যে ভালোবাসা, এইটাই হচ্ছে মূলত জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। তো বলা হচ্ছে এই যে জাতীয়তাবাদের উত্থান হলো হচ্ছে 1952 সালের যে ভাষা আন্দোলন,
এই আন্দোলনের ফলশ্রুতিতেই তারা বুঝতে পারলো যে আমরা সংঘবদ্ধভাবে কোনো কিছু দাবি করলে, সংঘবদ্ধভাবে কোনো কিছু আদায় করার জন্য পথে নামলে অবশ্যই পাকিস্তানের কাছ থেকে আমরা সেটা ছিনিয়ে আনতে বা আদায় করতে সক্ষম হব। এই চিন্তাটাই হচ্ছে মূলত এই বাঙালির জাতীয়তাবাদ। তো বলা হচ্ছে এর মাধ্যমে মূলত বাঙালির জনগোষ্ঠীর মধ্যে, বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবাদের উত্থান ঘটে। এরপরে দেখো আওয়ামী মুসলিম লীগ গঠন। আচ্ছা, তোমাদের এটা হচ্ছে পেজ 5, আওয়ামী মুসলিম লীগ গঠন। দেখো আওয়ামী মুসলিম লীগ গঠন, অর্থাৎ বর্তমানে যেটাকে আমরা বলছি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এটাই প্রথম নাম ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, বা এটার নাম ছিল, দেখো তোমাদের বইতে এখানে দেওয়া আছে আওয়ামী মুসলিম লীগ, কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, এটার যখন প্রথম নাম হয়, অর্থাৎ এটা হচ্ছে 1949 সালে 23শে জুন ঢাকা রোজ গার্ডেনে মূলত এই আওয়ামী মুসলিম লীগ হচ্ছে প্রতিষ্ঠিত হয় বা আত্মপ্রকাশ করে। জিনিসটা লক্ষ্য করো, তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে আওয়ামী মুসলিম লীগের গঠন, অর্থাৎ এটা যখন প্রথম প্রতিষ্ঠিত হয় বা 1949 সালের 23শে জুন, এটা হচ্ছে ঢাকা রোজ গার্ডেনে মূলত আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, আওয়ামী মুসলিম লীগ। কিন্তু প্রথম নাম ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যেটা 1949 সালের 23শে জুন ঢাকা রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দেখো এইখানে এই মুসলিম শব্দটা থাকার কারণে, কারণ এই আওয়ামী মুসলিম লীগের মধ্যে হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ ছিল, কিন্তু যেহেতু এখানে বলা হচ্ছে যে এটা মুসলিম লীগ, অর্থাৎ মুসলিম লীগ, তার মানে এখানে শুধু কি মুসলিমরাই থাকবে? মুসলিমরা, অর্থাৎ শুধুমাত্র একটা ধর্মের ভিত্তিতে যদি একটি সংগঠন তৈরি হয়, তাহলে সেখানে ধর্মের নিরপেক্ষতা বজায় থাকে না, সেটা রাষ্ট্রীয় কোনো নিরপেক্ষ সংগঠন হতে পারে না। যার কারণে পরবর্তীতে 1955 সালে, দেখো 1955 সালে এই মুসলিম এই শব্দটা বাদ দেওয়া হয়, পরবর্তীতে নাম হয় আওয়ামী লীগ। এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপরে সাধারণ সম্পাদক ছিল হচ্ছে টাঙ্গাইলের শামসুল হক, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক। লক্ষ্য করো, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর সাধারণ সম্পাদক ছিল হচ্ছে টাঙ্গাইলের একজন নেতা শামসুল হক, এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লক্ষ্য করো, আমি বারবার বলতেছি যে আওয়ামী মুসলিম লীগ এটাই হচ্ছে মূলত বর্তমানে যেটাকে বলা হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ, কারণ এটার প্রতিষ্ঠাকালীন নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন এটা পূর্ব পাকিস্তানটা বাদ চলে গেল, এবং 1955 সালে এই মুসলিম শব্দটা বাদ দিয়ে নাম হয়ে হচ্ছে আওয়ামী লীগ, যেটা গঠিত হয় হচ্ছে 1949 সালের 23শে জুন। দেখো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তথা বাংলাদেশের ইতিহাসের সাথে এই আওয়ামী লীগের ইতিহাস বা আওয়ামী মুসলিম লীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। কারণ দেখো, মূলত আমরা বলতেছি যে 1952 সালের ভাষা আন্দোলনের পরবর্তীতে প্রত্যেকটা ঘটনাই মূলত এই আওয়ামী লীগের হাত ধরেই সংগঠিত হয়েছে। দেখো আমি বলতেছি যে 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্ত ফ্রন্ট, এরপরে 69 কি বলে, এরপরে 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযোদ্ধা। জিনিসটা লক্ষ্য করো, অর্থাৎ 1952 ভাষা আন্দোলন, এরপরে ভাষা আন্দোলন, এরপরে এটা হচ্ছে যুক্ত ফ্রন্ট, এটা হচ্ছে 6 দফা, এটা হচ্ছে গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন এবং 71 যুদ্ধ।
দেখো এই প্রত্যেকটা ঘটনায় অর্থাৎ এই প্রত্যেকটা ঘটনার সাথে যে জিনিসটা সম্পৃক্ত সেটা হচ্ছে আওয়ামী লীগ। এই প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত সেটাই হচ্ছে মূলত আওয়ামী লীগ, যার কারণে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি বা বাংলাদেশের স্বাধীনতার পেছনে আওয়ামী লীগের অবদানটাই পর্যাপ্ত বা আওয়ামী লীগের অবদানটাই অনস্বীকার্য। তো দেখো এই আওয়ামী লীগের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই যুক্ত ফ্রন্ট নামে একটি সংগঠন তৈরি হয়। কারণ দেখো এই 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পরেই বা আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার আগে পরে অনেক ধরনের সংগঠন ছিল এই বাংলাদেশে। অনেক সংগঠন থাকার কারণে আলটিমেটলি একটি জোরালো দাবি উত্থাপন করার মতো বা একটি জোরালো দাবি তোলার জন্য যে সকল লোকবল জনবল দরকার সেই জনবলগুলো একটা সংগঠনের কাছে ছিল না, যার কারণে আওয়ামী লীগ করলো কি, আওয়ামী লীগের নেতৃত্বে বা আওয়ামী লীগের তত্ত্বাবধানে তারা যুক্ত ফ্রন্ট নামে একটি সংগঠন তৈরি করলো এবং এই সংগঠন যুক্ত ফ্রন্ট দেখো যুক্ত ফ্রন্ট, জিনিসটা লক্ষ্য করো, যুক্ত ফ্রন্ট, এই যুক্ত ফ্রন্ট হচ্ছে তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যুক্ত ফ্রন্ট নামে একটি সংগঠন বলি বা যুক্ত ফ্রন্ট নামে একটি দল বলি তৈরি হয়। এই যুক্ত ফ্রন্ট দেখো তৈরি হয় হচ্ছে 1953 সালের 14 জুলাই। যুক্ত ফ্রন্ট 14 জুলাই অর্থাৎ 1953 সালের 14 জুলাই এই যুক্ত ফ্রন্ট সরকার বা যুক্ত ফ্রন্ট গঠিত হয়। এই যুক্ত ফ্রন্টে দল ছিল হচ্ছে চারটা। প্রথমটা হচ্ছে আওয়ামী লীগ, এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কৃষক শ্রমিক লীগ, এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে গণতন্ত্র লীগ বা গণতন্ত্র দল, এবং চতুর্থ নাম্বার হচ্ছে দেখো নেজামে ইসলাম। অর্থাৎ এই চারটা দল, প্রথমটা হচ্ছে আওয়ামী লীগ, দ্বিতীয়টা হচ্ছে কৃষক শ্রমিক লীগ বা কৃষক শ্রমিক দল, এরপরে গণতন্ত্র লীগ এবং নিজামে ইসলাম। এই চারটা দল দেখো, এই চারটা দলের কম্বিনেশনকেই বলা হচ্ছে যুক্ত ফ্রন্ট। যেটা হচ্ছে 1953 সালের 14 জুলাই গঠিত হয়। এই যুক্ত ফ্রন্ট সরকার গঠনের মূল হোতা ছিল আওয়ামী লীগ। কেন গঠন করে? যুক্ত ফ্রন্ট সরকার গঠন করার মূল কারণটাই ছিল যে আমরা সম্মিলিতভাবে অর্থাৎ আমরা যুক্ত অবস্থায় একক অংশে নয় বরং একটি যুক্তপূর্ণ অবস্থায়, একটি সংযুক্তপূর্ণ অবস্থায় বলি অথবা একটি সংঘবদ্ধ অবস্থায় বলি আমরা পাকিস্তানের কাছ থেকে আমরা আমাদের অধিকার, আমরা আমাদের দাবিগুলা ছিনিয়ে আনবো বা দাবিগুলা আমরা আমাদের হচ্ছে দাবিগুলা প্রতিষ্ঠিত করবো। এর জন্য যে জনবল, লোকবল বা রাজনৈতিক যে হচ্ছে তৎপরতা দরকার সেটা যুক্তফ্রন্ট সরকার মূলত তারই কারণ ছিল। তো সাধারণত আমি বারবার বলতেছি যে দেখো একটি দাবি আদায় করার জন্য অনেক লোকবল দরকার, অনেক ধরনের ব্যক্তির সমন্বয়পূর্ণ একটি অবস্থান দরকার, যার কারণে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ কি করলো 1953 সালে 14 জুলাই যুক্তফ্রন্ট নামে একটি দল গঠন করলো। এই যুক্তফ্রন্টের মাধ্যমে অর্থাৎ এই চারটা দলের লোকবল জনবলের সম্মিলিত প্রয়াস, সম্মিলিত অবস্থানে তারা পশ্চিম পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের দাবি, বিভিন্ন ধরনের বিষয় ছিনিয়ে আনলো। এই যুক্তফ্রন্ট সরকার গঠিত হওয়ার পরে তারা 21 দফা দেয়, 21টা দাবি উত্থাপন করে। অর্থাৎ যুক্তফ্রন্টের দাবি ছিল হচ্ছে 21 দফা। এই যে আমি বললাম যে একক দলের পক্ষে একটি রাষ্ট্র থেকে যখন দাবি আদায় করতে অনেক ক্ষেত্রেই অক্ষম, তখন আওয়ামী লীগ একটি যুক্তফ্রন্ট নামে একটি দল গঠন করে যেখানে চারটা দলের অবস্থান ছিল। এই চারটা দলের সকল জনসমষ্টি, সকল জনগণই সম্মিলিতভাবে পাকিস্তান সরকারের কাছ থেকে 21টা দাবি বা 21টা দফা তুলে যে অর্থাৎ আমাদের এই 21টা দাবি পূরণ করতে হবে। দেখো
এই 21টা দাবির মধ্যে অনেক ধরনের দাবি ছিল। এর প্রথম দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা। এরপরে হচ্ছে যেমন পাঠকে জাতীয়করণ করা, শিক্ষাকে জাতীয়করণ করা, এরপরে হচ্ছে এদেশের শিক্ষার ব্যয় কমানো বা এদেশের হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে এদেশকে সহযোগিতা করা, এদেশের জন্য বরাদ্দ দেওয়া, এরকম বেশ কয়েকটা দাবি, অর্থাৎ বেশ কয়েকটা বলতে 21টা দাবি ছিল, যে 21টা দাবি সম্মিলিতভাবে পাকিস্তানের কাছ থেকে তারা আদায় করতে আগ্রহ প্রকাশ করে বা আদায় করতে সক্ষম হয়। তো এই হচ্ছে মূলত দেখো তোমাদের এই অধ্যায়ের মূলত পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যকার যে বৈষম্য তার আগের অংশটুকুনের আলোচনা। অর্থাৎ এই অংশটুকুনের আমি বারবার বললাম যে এই অংশটুকুনের মধ্যে আলোচনা আসবে 1947 থেকে 71, কারণ আমরা জানি 71 তো যুদ্ধ হয়, অর্থাৎ এই যুদ্ধের আগের ঘটনাগুলোই হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। তো যার কারণে দেখো এখানে প্রত্যেকটা সালে কিন্তু আলটিমেটলি চলে আসতেছে হচ্ছে এই সালের মধ্যে, সংগঠিত সময়ের মধ্যে। তো যার কারণে যেটা বলতেছিলাম যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য ছিল শুরু থেকে। যেমন ইন্ডিয়া এবং পাকিস্তান এটার হচ্ছে মধ্যে দ্বন্দ্বপূর্ণ অবস্থা কিন্তু আলটিমেটলি দুটা রাষ্ট্র তৈরির আগে থেকেই। ইভেন প্রতিনিয়ত এই অবস্থানটা কিন্তু আরো দৃঢ় হচ্ছে বা আরো আমি যদি বলি বৈরী হচ্ছে। ঠিক একইভাবে পাকিস্তান তৈরির পাকিস্তানের কাছ থেকে পূর্ব পাকিস্তান মানে সৃষ্টি লগ্ন থেকে এই বৈষম্যের শিকার হয়ে আসতেছিল। এই বৈষম্যর বহুবিধ মাত্রা ছিল, বহু ধরন ছিল, সেই ধরনগুলো আমরা পড়বো পরবর্তী ক্লাসে। তবে এই বৈষম্যগুলো তৈরি কেন হয়েছে সেগুলোরও কারণ ছিল, কিন্তু এই বৈষম্যগুলা সমাধান করার জন্য এই পূর্ব বাংলা তথা এই পূর্ব পাকিস্তান তথা এই বাংলাদেশে যেই ধরনের ধারাবাহিকতায় সময়গুলো চলে আসতেছিল সেই সময়েরই মূলত আলোচনা হচ্ছে এটা। তো আজকে আমরা শিখলাম হচ্ছে জাতীয়তাবাদের উত্থান শিখলাম, এরপরে আমরা শিখলাম কি বলে আওয়ামী মুসলিম লীগের গঠন, এরপরে আমরা শিখলাম যুক্ত ফ্রন্ট এবং যুক্ত ফ্রন্টের 21 দফা। তো যুক্ত ফ্রন্টের 21 দফা দেখো এখানে 21টা দফা আছে, যাই 21 দফা আমার পড়াতে হয়তো অনেক সময় লেগে যাবে। আমি 21টা দফা তোমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবা। যুক্ত ফ্রন্টের 21 দফাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই অংশটুকুনি হচ্ছে আজকে তোমাদের আলোচ্য বিষয়। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা। আর আমরা পরবর্তী ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যকার যে বৈষম্যগুলো ছিল, কোন কোন ক্ষেত্রে বৈষম্য ছিল সেই বৈষম্যগুলো আলোচনা করব। কারণ এই টপিকটা তোমাদের সকল পরীক্ষাতেই সাধারণত, বিশেষ করে 9 বা 10 যে কোনো পরীক্ষাতেই এই প্রশ্নটা থেকে থাকে। তো যার কারণে দেখো এই বৈষম্যগুলা তৈরি হয়েছিল, এই বৈষম্যগুলাকে কিভাবে সমাধান করা যাচ্ছিল বা সমাধান করার প্রচেষ্টা চলছিল তারই আলোচনা হচ্ছে আজকের ক্লাস। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো তোমরা।